জীবনের বাঁকে বাঁকে হোঁচট খেয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন বারংবার। শক্তির ভরসা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোবল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে ধাপে ধাপে হয়েছেন পরিণত। এখন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই গাড়ির পিছনের সিটে দুইটা ইয়াং ছেলে হালকা দাঁড়িয়ে আছে, ওরা চুপ করে বসে আছে। তো গাড়িতে উঠেই আমার কেমন যেন সিক্স সেন্স কাজ করতেছে যে কোনো একটা বিপদ হবে। সন্দেহ হচ্ছে, আবার যে দুটা ছেলেকে আমি চ্যালেঞ্জ করব সেটাও করতে পারতেছি না, যে কে না কে উঠবো, কেন আমি বিপদে পড়তে যাব। যাই হোক, আমি উঠলাম, উঠে গাড়ি ধীরে ধীরে অরিজিনাল 10-এর কাছে আসলো। আসার পর মুহূর্তের মধ্যে আমি দেখি যে গাড়ির পিছনের অংশতে আগুনের একবারে দমকা কুণ্ডলি পেকে টোটাল গাড়ি খালি শব্দ হইতেছে, পুটপুট, মানে পুটপুট শব্দ। আগুনের লেলিহান শিখা যে এত ভয়াবহ হতে পারে, আমি একবারে মৃত্যুর কাছ থেকে সেটা দেখেছি। আমার সামনে অপশন ছিল, অলরেডি আমার পিছনের চুল পুড়ে গিয়েছে, ব্লেজারও গরম হয়ে গেছে, যে আগুন ধরে ধরে যায় অবস্থা। আমার সামনে অপশন ছিল 3টা। প্রথম অপশন ছিল যে গাড়ির গ্লাস খুলে লাফ দিয়ে নেমে পড়া, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না। গাড়ির গ্লাস যে আমি খুলবো 3 সেকেন্ড সময় লাগবে, এই 3 সেকেন্ডে আমি পুড়ে ছাই হয়ে যাব। সেকেন্ড অপশন ছিল যে গাড়ির গ্লাস লাথি দিয়ে ভেঙে ফ্লাইং জাম্প করে সামনে পড়ে যাওয়া। সেটাও আমার জন্য, এটা কিন্তু ন্যানো সেকেন্ডের ব্যবধানে আমি চিন্তাটা করতেছি। সেটাও আমার জন্য মানে দুঃসাধ্য ব্যাপার ছিল, যে গাড়ির এই শক্ত গ্লাস ভেঙে আবার সঙ্গে সঙ্গে ফ্লাইং জাম্প দিয়ে পড়ে যাওয়া ঠিক হবে না। আমি সর্বশেষ সিদ্ধান্ত নিলাম যে বাসের গেট দিয়েই নেমে যাব। গেটের কাছে এসে দেখেন মৃত্যু ভয় মানুষকে কিভাবে তাড়িত করে। ওই 4 জন আর হেল্পার 5 জন, এই 5 জন একজনের হাত ধরে, একজনের পা ধরে, আর একজনের শার্ট ধরে গেটের ভিতর জটলা করে আছে, কেউ নামতে পারতেছে না। মানে কে কার আগে নামবে এটা করতে যে কেউ নামতে পারতেছে না, একবারে গেটে জটলা হয়ে বেঁধে আছে। তা আমার অব্যাহতি সামনেই ছিল একজন বৃদ্ধ চাচা, বয়স 60 বা 70 হবে। আমি তখন চিন্তা করলাম যে যেভাবে হোক আমাকে গেট দিয়ে বের হতে হবে, না হলে পুড়ে মরতে হবে। তা আমি দূর থেকে একটু, মানে কয়েক গজ দূর থেকে দৌড়ে এসে ওই চাচার পিঠে, মানে আমি সজোরে একটা লাথি মারলাম। লাথি মারার পরে গেট থেকে যে 4 জন এবং ওই চাচা সহ, মানে আমাকে করতে হতো যে আমাকে লাথি দিয়ে দেওয়ার সাথে সাথে ফ্লাইং জাম্প দিতে হবে, না হলে কিন্তু আমি আগুনে পুড়ে মারা যাব। এবং হলেও তাই, আল্লাহর অশেষ রহমতে গেট থেকে 4 জন ছিটকে পড়ে গেল। চাচা আর আমি একসাথে ফ্লাইং জাম্প দিয়ে আমি পুরো বডিটা চাচার উপরে পড়ল। পড়ার পর চাচা খালি একটা শব্দ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলল। আমি পড়ার পর শুনতে পাচ্ছি যে মানে গাড়ির তখন লেলিহান শিখা মানে ছড়িয়ে পড়ছে। পিছন থেকে র্যাবের 3টা গাড়ি ওই সাইরেন বাজিয়ে বাজিয়ে আসতেছে। আমি চিন্তা করতেছি যে আমি এখানে থাকলে তো নিশ্চিত ধরা পড়ব। আমি ওই শোয়া অবস্থায় চিন্তা করতেছি যে আমার পা দুটা ঠিক আছে কিনা, অর্থাৎ কেটে গেছে কিনা চাকার নিচে পড়ে। আমি দেখলাম যে না, আমি পা নাড়াতে পারছি। আমি চিন্তা করতেছি যে আমার হাত দুটা ঠিক আছে কিনা। তা আমি হাত নাড়িয়ে দেখছি যে না, আমার হাতের সেন্স আছে, দ্যাটস মিন আমি ওকে আছি। আমি লাফ দিয়ে উঠেই বেনারসি পল্লীর একটা গলি দিয়ে দৌড়ে চলে গেলাম। চলে যাওয়ার পর আমার পিছনের চুল পুড়ে গেছে, ব্লেজারের পিছনে পোড়া ভাব, শীতের মধ্যে ঘাম চতুর্দিকে, মানে শরীর থেকে ঘাম পড়তেছে। একটা চার দোকান ছিল বেনারসি পল্লীর ভিতরে, আমাকে দেখে বলল যে ভাই আপনি শীতের মধ্যে এত ঘামতেছেন কেন? আমি বললাম যে ভাই আমি খুব বিপদে পড়েছি, আমার যে গাড়িতে ছিলাম গাড়িতে আগুন দিয়েছে, আমি জানি না কি হয়েছে, আমি সৌভাগ্যক্রমে বেঁচে আসছি। পরে উনি আমাকে বসালেন ওনার ওই টুলে, বসিয়ে পানি টানি খাওয়ায় উনি নিজে আমাকে সাথে করে 10 নম্বরে এগিয়ে দিয়ে একটা সিএনজিতে তুলে দিলেন। পরে আমি টিভিতে এসে স্ক্রল নিউজে দেখি যে মর্মান্তিক ঘটনা, একজন
অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, আর গাড়ি মানে ভূস্খলিত হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথম গ্রেপ্তার হন কুখ্যাত কালো আইনে। 7 মাসের কারাভোগের পর মুক্তি পান নাজমুল হাসান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষ পড়া অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম ছাত্র নেতাদের মধ্যে আমি এবং আমরা 4-5 জন এই কুখ্যাত জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হই। হরতালের মধ্যে এই আইনের একটা বিশেষ দিক ছিল যে এই আইনে কেউ একবার ধরা পড়বে, কিন্তু রায় না হওয়া পর্যন্ত সে আর জেল থেকে বের হতে পারবে না, সেটা 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক। মানে এত কালো আইন ছিল এটা। পরবর্তীতে আমরা যখন এই কালো আইনে গ্রেপ্তার হয়ে 7 মাস ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলাম, অসহ্য নির্যাতন ভোগ করেছি। মানে জীবনটা ত্রাহি ত্রাহি অবস্থা, রোগ শোক জরা পীড়ায় মানে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে কোনো নিশ্চয়তা ছিল না যে আমি এই আইন থেকে জামিন পাবো। রাজনীতির সেই সব দুঃসহ ঘটনা স্মৃতিচারণ করতে গিয়ে কালবেলার সঙ্গে একান্ত আলাপচারিতায় নাজমুল হাসান বলেন, নয়াপল্টনের পার্টি অফিসে অবরুদ্ধ সেই দিনগুলো ছিল কল্পনারও বাইরে। 7 ডিসেম্বরেই তো আমাদের উপর আক্রমণ করলো পার্টি অফিসের সামনে। আমি ওই দিন পার্টি অফিসে ছিলাম, আমাদের দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকল সিনিয়র নেতারা ছিলেন। আমি মানে অবাক হয়ে গেলাম, পুলিশ পার্টি অফিসের ক্লাবসেবল গেটের ফাঁক দিয়ে মানে 20 মিনিট পর পরই তারা 10-12টা করে টিয়ার সেল নিক্ষেপ করতেছে পার্টি অফিসের ভিতরে। মানে নিচতলা থেকে 6 তলা পর্যন্ত টোটাল পার্টি অফিস একবারে গ্যাস চেম্বারে পরিণত হয়ে গেছে। কিন্তু ওই বিল্ডিংয়ে না গেলে আমাদের সবাইকে অ্যারেস্ট করবে। তখন আমরা ওই ছাদে একটা মই ছিল, ওই মইটা নিয়ে 2 বিল্ডিংয়ের মাঝখানে ফেলে পরের বিল্ডিংয়ে গেলাম। দেখেন যে ওই বিল্ডিংটা 10-12 তলা ছিল। আমরা মই ফেলে নিচের দিকে তাকালেই কিন্তু যে কেউ মাথা ঘুরে বা একটা স্নায়বিক দুর্বলতায় পড়ে যেতে পারে, কিন্তু আমরা নিচের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে আমরা ওই বিল্ডিংয়ে গেলাম। ওই বিল্ডিংয়ে কিছুক্ষণ থাকার পর সেখানেও পুলিশ এবং ডিবি সেই বিল্ডিংয়ে উঠতেছে। বাধ্য হয়ে আমাদেরকে আরও ফাঁক, প্রায় 10 ফুট ডিস্টেন্স ফাঁক, পরে এই বিল্ডিংয়ে না গেলে আমাদের সবাইকে গ্রেপ্তার করবে। পরে ওই মইটা নিয়ে এসে আবার ওই 2 বিল্ডিংয়ের মাঝখানে ফেলে পার হয়ে একবারে মসজিদ, যেটা পল্টন মসজিদ যেটাকে বলে, সেই মসজিদের গলি দিয়ে বিল্ডিং দিয়ে বের হয়ে যায়। বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী আমলে ঘরে বাইরে কোথাও যেন শান্তি ছিল না। আওয়ামী দুঃশাসনের প্রতিবাদ করতে গিয়ে পুলিশ র্যাব বাসায় ধরতে যায়। জীবন বাঁচাতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও সেদিন কারো সহযোগিতা পাননি তিনি। আমি তখন মাত্র যে গরম ভাত খাচ্ছি, মানে কেবল 1 লোকমা নিয়ে মুখে দিয়েছি। এই মুহূর্তে নিচ থেকে কেয়ারটেকার আমার ফোন দিয়ে বললো যে ভাইয়া, আপনাকে ধরতে র্যাব এবং পুলিশ টোটাল বাসা ঘিরে ফেলেছে, আপনি দ্রুত কিভাবে সেভ হবেন জানি না। তা আমি দেখলাম যে আজকে তো আর এই বাসা থেকে বের হওয়ার কোনো উপায় নেই, আমাকে অ্যারেস্ট হতেই হবে। আর একটা মজাদার ঘটনা বলি, তো আমি দেখলাম যে বাসা থেকে অ্যারেস্ট হওয়ার চেয়ে আমি একটু 6 তলায় যাই, দেখি অ্যারেস্ট বা গ্রেপ্তার এড়াতে পারি কিনা। তা আমি 6 তলায় যে একটা ফ্ল্যাটে নক করলাম। নক করার পর আমি দরজা খোলার সাথে সাথে আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর ওই পরিবার বললো যে ভাই, এত রাতে আপনি কেন এসেছেন? আমি বললাম যে ভাই, আমি একটু বিপদে পড়েছি, আমাকে একটু 10 মিনিট বা 20 মিনিট আশ্রয় দেন। কী বিপদ? আমি বললাম যে পুলিশ এসেছে, আমাকে ধরতে এসেছে, আমি রাজনীতি করি। এটা বলার সাথে সাথে টোটাল ফ্যামিলি কাঁপা শুরু করলো যে ভাই, আপনি আমাদের বাঁচান, আপনি আমার বাসায় থাকেন না, আমরা এই পুলিশ টুলিশ ভয় লাগে আমাদের, আপনি বাঁচান। ছোট ছোট ছেলে মেয়েরা সহ দেখি যে মানে ভয় পেতে শুরু করলো। তখন খুব খারাপ লাগলো যে আমার জন্য এই নিরীহ ফ্যামিলিকে বিপদে ফেলে লাভ নাই। আমি তখন 7 তলায় উঠলাম। 7 তলায় একটা ফ্যামিলি থাকে। আমি নক করলাম, নক করার পর খুললো। আমি খোলার সাথে সাথে ঢুকে গেলাম। 2 আইনজীবী থাকে আর একটা স্টুডেন্ট থাকে ওই ফ্ল্যাটে, ভালো আইনজীবী দুজনই। আমাকে বললো যে এত রাতে আপনি কে? আমি বললাম যে ভাই, আমি 4 তলায় থাকি, আমি একটু বিপদে পড়েছি, আমাকে একটু 10 মিনিটের জন্য আশ্রয় দেন। কী বিপদে পড়েছেন? তাই বললাম যে ভাই, পুলিশ এসেছে, আমি একটু জাস্ট 10-20 মিনিট আমাকে আশ্রয় দেন। কেন পুলিশ এসেছে? আপনি কি ক্রিমিনাল? আপনার বিরুদ্ধে আপনি কি এই বাসায় ক্রিমিনাল থাকে? তারা অ্যাস্টনিশ দুজন। আমি বললাম যে ভাই, আমি ক্রিমিনাল না, আমি পলিটিক্স করি,
আপনি তো আইনজীবী, আপনি জানেন যে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করতেছে কোনো মামলা ছাড়া। কেন? ক্রিমিনাল কেস না থাকলে কখনো পুলিশ তাকে ধরতে আসে না। খুব শুদ্ধ ভাষায় বলতেছে সে। আমি খুব ঠান্ডা মাথায়, কারণ বিপদের সময় তো মাথা গরম করলে রেজাল্ট আসবে না, আমি খুব ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলাম যে ভাই আমি ক্রিমিনাল না, আমি একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ছেলে এবং আমি রাজনীতি করি, আমি একটি দায়িত্বশীল জায়গায় আছি, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির। কয় নো, নেভার, আপনি থাকতে পারবেন না, আপনি চলে যান। তখন তারপরে আমি জোর করে থাকতে চাচ্ছি যে ভাই আমি অ্যারেস্ট হয়ে গেলে আমার সংগঠনে অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক কিছু, অনেক ডেটা আমার কাছে, আমার মোবাইলে, আমার কম্পিউটারে, আপনি একটু আপনারা দুজন অ্যাডভোকেট চাইলেই পারবেন। তখন সে এসে আমার হাত জোর করে বলতেছে যে ভাই আপনি আমার পেটে লাথি দিয়েন না, আমার বাসা থেকে যদি কোনো ক্রিমিনালকে ধরে তাহলে আমাদের আইনজীবীর সনদ বাতিল হয়ে যাবে, আপনি আমার পেটে লাথি দিয়েন না। খুব খারাপ লাগলো, মানে চোখ দিয়ে পানি এসে গেল। তখন আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি যেহেতু বললেন যে পেটে লাথি দিয়েন না, আপনাদেরকে পেটে লাথি দেবো না। তখন আমি ছাদে চলে গেলাম, যা থাকে কপালে। পরে পুলিশ 6 তলা পর্যন্ত চেক করে টোটাল বাসা তছনছ করে 7 তলায় আর ওঠে নাই, ছাদে ওঠে নাই। তখন আমি মানে গ্রেপ্তার এড়াতে পারলাম। তখন 4 তলায় যেয়ে আবার আমি ব্যাগটা গুছিয়ে আবার 7 তলায় গেলাম ওই অ্যাডভোকেট 2 ভাইয়ের কাছে, যে সরি বলে আসলাম যে ভাই ঠিক আছে, এত রাত্রে আপনাদেরকে বিরক্ত করার জন্য ধন্যবাদ, শুধু এই কথাটা বললাম, বলে বাইরে চলে গেলাম। মাসের পর মাস যাযাবর জীবনযাপন করতে হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নাজমুল হাসানকে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা তো দূরে থাক, মোবাইলে কথা বলাও ছিল আতঙ্কের। মেয়েকে দেখতে লুকিয়ে গিয়েছিলেন এক খাবারের দোকানে, সেখানেও গোয়েন্দা নজরদারিতে পড়তে হয়েছে তাকে। সন্তানকে রেখে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। আমি বলতাম তো জি মা, আমি ভালো আছি, তুমি দোয়া করো আমার জন্য। একদিন খুব খারাপ লাগতেছিল, আমি আমার সমস্ত ফোন বন্ধ করে শুধু একটা ফোন, যেটা দিয়ে আমি সবসময় যোগাযোগ করতাম বিশেষ নেতাদের সাথে, সেই ফোনটা খোলা রেখে আমার মেয়েকে কল দিলাম যে মা তুমি রেডি হয়ে একটা নির্দিষ্ট জায়গা আছে ওখানে আসো, আমি তোমাকে দেখি। পরে মেয়েটাকে নিয়ে কেউ জানে না, মানে শুধু আমি একটা রিক্সায় হুট তুলে শীতের মধ্যে আসতেছি, এসে একটা রেস্টুরেন্টে বসলাম বেইলি রোডে। বসার পর খাবার অর্ডার দিয়েছি। এই মুহূর্তে আমার এক ছোট ভাই আমার ওই নাম্বারটা তার কাছে ছিল, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিল ছবি সহ, যে ভাইয়া আপনি কি কোনো রেস্টুরেন্টে কোনো মেয়ের সাথে অবস্থান করছেন, হতে পারে সেটা ভাতিজি বা অন্য কেউ। আমাকে পুলিশের ডিবির এক কর্মকর্তা ফোন দিয়ে বলল যে তোমার ভাই এই রেস্টুরেন্টে আছে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে, তুমি তাকে এই মুহূর্তে চলে যেতে বলো ওখান থেকে। পরে আমি রেস্টুরেন্টের একজন পরিচিত ছিল, ওকে বললাম যে আমার মেয়েটা খাবে, তোমরা দেখো। আমি সঙ্গে সঙ্গে বাইরে চলে গেলাম, চলে যেয়ে এক ছোটো ভাইকে ফোন দিলাম যে তোমার ভাতিজি আছে ওখানে, তুমি একটু নিয়ে আসো, আমার সমস্যা আছে, আমি বাইরে আছি। তখন মেয়েটা আমাকে ফোন দিয়ে বলল যে বাবা কি হয়েছে সেটা কিন্তু আমি জানি, তোমাকে পুলিশ গ্রেপ্তার করতে এসেছে, সেজন্যই তুমি আমাকে রেখে চলে গেলা। সম্প্রতি বিএনপির কিছু নেতাকর্মী অসাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছেন উল্লেখ করেই নেতা বলেন, দল কঠোর অবস্থানে রয়েছে, অন্যায় করলে কারো ব্যাপারে ছাড় নয়। বিএনপি লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর দ্বারা সংগঠিত একটি রাজনৈতিক সংগঠন। তো এই সংগঠনের আমি মানে একবারে অস্বীকার করছি না যে কেউ না কেউ কিছু অসাংগঠনিক কর্মকাণ্ড বা কিছু খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে না, কিছু কিছু হচ্ছে। এত বড় দলে যেখানে কোটি কোটি আপনার কর্মী 100-200 জন খারাপ কাজ করতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে যে বিএনপির হাইকমান্ড তাদের চিন্তাটা কি, তাদের মানসিকতা কি, তারা কি এই অসাংগঠনিক কর্মকাণ্ডকে উৎসাহিত করছে, নাকি এই অসাংগঠনিক কর্মকাণ্ডকে চিরতরে বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত বিএনপির প্রায় অঙ্গ সংগঠন মিলে প্রায় 2000-এর মতো নেতাকর্মীকে
একবারে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নাজমুল হাসান বলেন, একটি রাজনৈতিক দল নিজেরা চাঁদাবাজি করছে আর বিএনপি কিছু করলেই তাদের গায়ে যেন আগুন লেগে যায়। তারা নিজেরাও কিন্তু চাঁদাবাজি করে, যে ইদানিং পত্র পত্রিকা বা মিডিয়াতেই দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে, দখলবাজিতে বা জমি দখল, দোকান দখল, মার্কেট দখলে জড়িয়ে যাচ্ছে, ব্যাংক দখলে তারা জড়িয়ে যাচ্ছে। তাদেরটা কিন্তু ওইভাবে তারা প্রচার করে না, কিন্তু তারা বিএনপির সামান্যতম কোনো কিছু হলেও তারা ওই বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা প্রচার করে। ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে নাজমুল হাসান বলেন, সরকারের সহায়তা নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা হলে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না। সরকারের আনুকূল্য নিয়ে রাজনীতির মানে ওই চোরাগুলি দিয়ে ক্ষমতায় যাওয়া, আমার মনে হয় তারা যদি এরকম লক্ষ্য ঠিক করে সেটা তাদের জন্য ভালো হবে না। তারা যদি দেশের মুক্তিযুদ্ধ, দেশের সংবিধান সব কিছুকে আঁকড়ে ধরে পজিটিভ রাজনীতি চর্চা করে, তাহলে অবশ্যই তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের দাবি, আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে জনাব তারেক রহমান যেভাবে আমাদেরকে গাইড করেছেন, যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আপনি যদি হিডেন স্টোরিগুলা জানতে পারেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত দূর থেকে উনি কিভাবে এত সুপরিকল্পিতভাবে, সুশৃঙ্খলভাবে এই জুলাই আগস্ট আন্দোলনে আমাদেরকে গাইড করেছেন, আমাদেরকে মোবিলাইজ করেছেন রাজপথে। এবং বিএনপির আপামর জনসাধারণ, নেতাকর্মী তথা সারা বাংলাদেশের মানুষের মাঝে জনাব তারেক রহমানের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনীতি করে না, তারাও এখন বলতে শুরু করেছে যে না, তারেক রহমান সঠিক নেতৃত্ব এই বাংলাদেশের। কাজেই অবধারিতভাবেই আমাদের নেক্সট নেতা, লিডার, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানীর খিলগাঁওয়ে চোখের সামনে এক তরুণকে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে দেখে ভুলতে পারছেন না আজও। চোখ বন্ধ করলেই সেই দৃশ্য ভেসে ওঠে বারবার। আমার 7 থেকে 8 ফুট সামনে একটা ইয়াং ছেলে, ও আমার 8 ফুট সামনে, এর মাঝে আর কেউ নেই, আশেপাশে আছে। ওর ঠিক পিছনে আমি, একটা রাইফেলের গুলি এসে ওর বুকটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। আমার সামনে সে ঢলে পড়লো রাজপথে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেল। আমি মানে আমার সেন্সলেসের মতো অবস্থা। পরে নেতাকর্মী কয়েকজন আসলো, সাধারণ ছাত্র কয়েকজন আসলো, এসে ওকে পাজাগুলো করে নিয়ে হাসপাতালের দিকে জোরালো, কিন্তু স্পট ডেথ, একবারে হাতের উপরে তার মৃত্যুটা দেখলাম। আমি সেই ঘটনা থেকে কমপক্ষে 1 মাস ট্রমার মধ্যে ছিলাম। আমি 1 মাস, এখনও মাঝে মাঝে মনে হলে আমি খেতে পারি না। এটা আমি দেখলাম যে মৃত্যুকে কত কাছ থেকে আমি দেখলাম। এটা আমাকে বহুদিন এই স্মৃতি আমাকে তাড়াবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।